পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। শেহজাদের করা প্রশ্নের বিপরীতে অরুর মুখে কোনো উত্তর নেই। অরু বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত। কি বলে এই মাফিয়ার হাত থেকে সে নিজের জান নিয়ে ফিরতে পারবে। এসব ভাবতে ভাবতে অরুর একবার শেহজাদের দিকেই তাকালো। চোখাচোখি হলো দুজনে। ফের চোখ নামিয়ে নিল অরু। নিজের দিকে তাকে জড়ানো গলায় বলল, উনি আমার আত্মীয় হয়, তাই তাই কথা বলতে কল করিয়েছ। অরুর জবাব শুনে শেহজাদ কপাল কুঁচকে ফেলল। অরুর উত্তরটা শেহজাদের একটুও পছন্দ হয়নি। অরুকে মিথ্যে বলতে দেখে শেহজাদের মাথায় আরো রাগ চলল। শেহজাদ হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠে বাজখাই কঞ্চে বলল, আমাকে তোমার স্টুপিড মনে হয়? তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব? শেহজাদের বাজখাই কণ্ঠে অরুর ছোট্ট শরীরটা কেঁপে উঠল। ভয়ের আস্তে পিষ্টে জেকেই ধরল অরুকে। কথা বলার ভাষা হারিয়ে ফেলল। পরক্ষণে মনে পড়ল সামনে থাকা ব্যক্তিটি ভিনদেশি। তাহলে সে কেন নিজের দেশে দাঁড়িয়ে একজন ভিনদেশির সামনে ভয়ে পিছপা হবে? কখনোই না। এটা কিছুতেই মেনে নেওয়াই যায় না। যাই হোক, শেষ পর্যন্ত লড়ে যাবে, কিন্তু ভয় পালিয়ে যাবে না। নির্ভীক অরু এবার এক বুক সাহস নিয়ে তেজের স্বরে বলা, অদ্ভুত লোক তো। আপনাকে আমি বলেছি বিশ্বাস করতে, তাছাড়া আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। শেহজাদের ডিকশনারিতে তেজ শব্দটা বরাবরের মতো নিষিদ্ধ। অরুর তেজ দেখাটা শেহজাদের কাছে গলায় আটকে চোখ কাটার মতোই লাগলো। যেটা উপরে না ফেলে যেন চরম ক্ষতি হবে। শেহজাদ অরুর দিকে দৃষ্টি আবদ্ধ করে ছাচালো, তীক্ষ্ণ কণ্ঠে বলা, আমাকে চিনিস তুই? তোর ভয় করছে না এভাবে গলা উঁচিয়ে কথা বলতে? বল, জানার ভয় নেই তোর? অরু শেহজাদের ছাচালো কণ্ঠে বেশ ভয় পেল। তবু অরু নিজের কণ্ঠে ভয় আড়াল করে জোর গলায় বলা, ঠিক বলেছেন মিস্টার, আমার ভয় করছে না। আমি আপনাকে চিনি না আর চিনতে চাইও না। আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। অরুর কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। শেহজাদ অরুর আরেকটু কাছে এসে দুহাত মুষ্টিবদ্ধ করে তাতে ধর চেপে বলল, কি বললি? আমাকে চিনতে চাস না তুই? আরে, তোর পুরো বংশ চিনতে চাইবে আমায়, আর তুই নাকি চিনতে চাস না? শেহজাদকে কাছে আসতে দেখে অরু একটু পিছিয়ে গেল। ভয়ে অরুর পা কাঁপছে যেন। আর এক কদম পা বাড়ালে মুখ থুবড়ে পড়বে মাটিতে। এই লোক রীতিমতো তাকে হেনস্থা করছে। আননোন পারসন থেকে এইরকম ব্যবহার কিছুতেই মেনে নেওয়া যায় না। অরুর আত্মসম্মানের প্রশ্ন এটা। অরু কিছুতেই এই মাফিয়ার সামনে নিজের মাথা হিট করবে না। তাই অরু আত্মসম্মানের খাতিরে গলা উঁচিয়ে শেহজাদের উদ্দেশ্যেই বলল, আশ্চর্য, আপনি তো আমার কোনো আত্মীয় লাগেন না, তাহলে আমার বংশ কেন আপনাকে চিনতে যাবে? লজ্জা করে না একজন ভিনদেশি মাফিয়া হয়ে এই দেশে এসে কর্তৃত্ব চালাচ্ছেন? অরুর মুখে মাফিয়া শব্দটা শুনে না শোনার ভান করলো শেহজাদ। অরুর পেট থেকে আসল কথা বের করতে পেরে শেহজাদ একটু শান্ত হলো। মাস্কের আড়াল থেকে ছোট চোরা গোল করে বড় শ্বাস নিল। জ্যাকেটের বা হাতটা খানিকটা উপরে তুলতে তুলতে শুথালো, কি বললে? আমি ভিনদেশি মাফিয়া? অরু ভালোই বুঝতে পেরেছে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এতক্ষণ কোনো কারণ ছাড়াই এই লোক অরুর সাথে খারাপ আচরণ করছিল। এখন তো এই লোক জেনেই গেল অরুর মনের কথা। অরু মুখ ফুসকে বলে দিল লোকটার আসল সত্যি, তাও আবার লোকটির সামনে। এখন অরুর আর নিস্তার নেই এই মাফিয়ার হাত থেকে। কি আর করার, ইট ছুলে পাটকেল তো খেতেই হবে। অরু তবুও নিজের নামে সাফাই গাইতে ভয়ার্থ মুখে নিভে যাওয়া গলা আস্তে করে বলল, কই কখনো বললাম? এরকম বলেছিলাম বুঝি? আমার তো মনে পড়ছে না। অরুর অস্বীকার করাটা শেহজাদ ভালো চোখে দেখলো না। ভয় পেয়েও কেমন যেন জোর গলায় কথা বলছে মেয়েটা। শেহজাদ প্যান্টের পকেট থেকে বন্দুক বের করতে করতে অরুর উদ্দেশ্যেই শুধালো, বন্দুক চিনো? শেহজাদের প্রশ্নের পাশে অরু মাথাটা উপর নিচে ঝাঁকালো, অর্থাৎ সে চেনে বন্দুক। শেহজাদ পকেট থেকে একটা বন্দুক বের করে সেটা নিজের হাতে নিল। শেহজাদ তার করা প্রশ্নের উত্তর পেয়ে ফের বলল, তাহলে শুনো, বন্দুকের একটা বুলেটও মাটিতে পড়বে না, সব তোমার পেটে চালান দিব। বন্দুক দেখে অরুর কাঁপাকাঁপি আরো বেড়ে গেল। নিজেকে যথাযথ স্বাভাবিক রেখে অগাধ আত্মবিশ্বাসের জোরে অরু তার কাঁপতে থাকা কণ্ঠটা কিছুটা আয়ত্তে এনে জোর গলায় বলল,
তুমি মাফিয়া, ব্ল্যাক শ্যাডো, আমার কিছু করতে পারবে না। এ দেশ আমার, এই মাতৃভূমি আমার, ক্ষমতা আমার। আমার দেশে এসে আমায় হুমকি দিচ্ছ? সত্যি তোমার সাহস তো কম নয়। অরুর কথা শুনে শেহজাদ তেড়ে তার দিকে আসতে অরু এক অপ্রত্যাশিত কাজ করেই ফেল। অরুর ওড়নার একটা পিন বাঁধা ছিল। শেহজাদকে নিজের দিকে আসতে দেখে অরু সেই পিন দিয়ে শেহজাদের বাতে একটা টান মারল, পরপর আরো 2 টান মারল। শেহজাদের বাঁ হাত থেকে অনবরত গল গল করে রক্ত পড়ছে। অরু কি করেছে তার সাথে তা বুঝতে শেহজাদের সেকেন্ড খানিক সময় লাগলো। পুরো ব্যাপারটা আয়ত্তে আসার পর কাটা হাতের দিকে তাকে বাঁকা হেসে অরুর উদ্দেশ্যে বলল, নাও ইউ আর ফিনিশ ইউনিভার্স। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? মোকাবেলা করতে চাস আমার সাথে? সাহস দেখাতে চাস? তাহলে আয়, দেখা নিজে সাহস। আমিও দেখতে চাই তোর দৌড় কত দূর। কি হলো, আয় দেখা নিজের ক্ষমতা। শেহজাদের ভয়ঙ্কর রাগান্বিত গলায় ওর আত্মা কেঁপে উঠল। অরু আসন্ন বিপদের কথা কল্পনা করে নীরবেই কেঁদে উঠল। আস্তে আস্তে কান্নার তীব্রতা বাড়ছে। বন্দুকের ভয়ে অরু এই প্রথম সরাসরি বন্দুক দেখল, তা আবার তাকেই মারতে। বিষয়টা অত্যন্ত সাংঘাতিক। অরু শেহজাদের দিকে ভীত চোখে তাকিয়ে কোনো মতে কাঁপা কাঁপা কঞ্চে বলল, মাফিয়া, আমাকে ক্ষমা করে দিন। জীবনে আর কখনো গলা উঁচু করে কথা বলবো না। সব সময় গলা নিচু করে কথা বলবো। আমি কাউকে বলবো না যে আমি আপনার দেখা পেয়েছি। বিশ্বাস করতে পারেন আমায়, কারণ আমি কখনো মিথ্যে বলি না। তাছাড়া আমি তো আপনার ফেস দেখিনি। মিথ্যে বললেও কোনো লাভ হবে না। অরু কথাগুলো শ্রবণ করার পর শেহজাদের মেজাজ গরম হওয়ার বদলে উল্টো ঠান্ডা হয়ে এলো। শান্ত চোখে কয়েক সেকেন্ড অরুর দিকে তাকে শুধালো। চেহারা দেখতে চাও? শেহজাদের ঠান্ডা কণ্ঠ অরুর ভিতরে আগাম ভয়ের সঞ্চারণ ঘটিয়েই ফেললো যেন। অরু শেহজাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অরু এই মুহূর্তে নিজেও জানে না তার কি বলা উচিত, তাই সে আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শেহজাদ অরুর উত্তর নেওয়ার প্রয়োজন মনেই করলো না। একটানে মুখের মাস্কটা খুলে ফেললা। শেহজাদের ফুল ফেস দেখার পর অরুর দুনিয়া যেন এখানেই থমকে গেল। অরু বিস্ময়কর নয়নে তাকিয়ে আছে শেহজাদের চেহারার দিকে। অরুর পা দুটো ধীরে ধীরে অবশ হয়ে আসছে, দাঁড়ানোর ক্ষমতা আর নেই তার মধ্যে। অরুর মুখ থেকে এখন আপনা আপনি একটা কথাই বের হলো, শেহজাদ ভাই। অরু এক চিকতে তাকিয়ে আছে শেহজাদের পানে। কেমন যেন মৃত মানুষের মতো নির্জীব সে দৃষ্টি, চোখের পলক পড়ছে না। অরুর চোখ বেয়ে অজান্তেই গড়িয়ে পড়ল নেত্র জল। অরুর কাছে এইসব কিছু হ্যালোসিনেশন মনে হচ্ছে। এই মানুষটা তার সামনে কি করে? এ অসম্ভব। আজ দীর্ঘ 8 বছর পর মানুষটা তার সামনে কেন আসলো? ওর তো কখনো এটা চায়নি। কেন এই মানুষটা তার ধীরে ধীরে গড়ে তোলা রঙিন পৃথিবীতে পদার্পণ করলো? এক আমানিশা ঘরে পাড়ি জমালো ওরু। ধ্যান জ্ঞান হারিয়ে এক ধ্যানে একজনেতেই তাকিয়ে আছে, যেন সে ব্যক্তি তাকে বশীভূত করে রেখেছে। অরুকে এভাবে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে শেহজাদ গলাশো খানিকটা নিচু নামিয়ে শুধালো, দেখা কি শেষ হয়েছে? অরু শেহজাদের কোনো কথা কানে তুলল না। একইভাবে এখনো একতরফা তাকিয়ে আছে। এবার অরু শেহজাদের বলা কথাটা বোধগম্য হতেই নিজের মুখটা ডান দিকে ঘুরিয়ে ফেলল। সামনের মানুষটা আদৌ সত্যি এসেছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য একটা চিমটি কাটলো নিজের হাতে। না, যা হচ্ছে সব সত্যি। অরু শেহজাদের দিকে তাকে কাঁপতে থাকা কঞ্চে বলল, ওই দিন হসপিটালে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, পাহাড়েও আপনি। শেহজাদ অরুর কথার কোনো প্রত্যুত্তর করলো না। মাস্কটা ঠিক আগের মতোই করে পরে নিল। অরু এখন ভীষণ অস্বস্তি হচ্ছে। শেহজাদের সামনে দাঁড়িয়ে থাকতে যখন আমাদের সামনে না চাইতেও কেউ চলে আসে, তখন ব্যাপারটা মেনে নিতে খুবই কষ্ট হয়। যদি মানুষটা খুব প্রিয় হয়, তখন বাস্তবতার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে যায়। অরুর বেলায়ও এমনটাই হয়েছে। এখন অরুর ইচ্ছে করছে এখান থেকে ভ্যানিশ হয়ে যেতে। অরু পারলে এখন মাটি ফাঁক করে ঢুকে যেত। শেহজাদের সামনে থেকে নিজেকে আড়াল করার জন্য বাহানা খুঁজতে লাগলো অরু 2 হাতে নিজের ওড়না শেষ প্রান্তটা মোচড়াতে মোচড়াতে খেয়াল করলো শেহজাদের বাঁ হাতে আঘাত পাওয়া স্থান থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। অরু শেহজাদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে বলল, ও গড, প্রচুর ব্লিডিং হচ্ছে। এক্ষুনি ক্লিন করা দরকার। আমি রুম থেকে ফার্স্ট এড বক্স
আসছি, ওকে, একটু দাঁড়ান। কথাটা বলে অরু নিচু হয়ে রাস্তায় পড়ে থাকা ফোনটা তুলে চোখের পলকে উধাও হয়ে গেল। সে যা অরু চলে যাওয়া শূন্য রাস্তার দিকে কিছু সময় তাকে আজকি স্বরে বলে উঠল, My universe, my white moonlight, my emotion, my lifetime, my everything. I am break in your life. Now get ready to live a painful life. আমার বিষাক্ত জীবনে তোমাকে অগ্রিম স্বাগতম। অম্বরে প্রভাকরের উকি দেওয়ার সাথে সাথে অবনীতে আগমন ঘটেছে একটি নবদ্বীপার। আজকে দিনের শুরুটা বেশ আকর্ষণীয়। পাখির কিচিরমিচির, ভোরের নাম রোদ, কাছের জানালার ফাঁক গলিয়ে প্রভাকরের ম্যাজিক্যাল প্রভা, সবকিছু মিলিয়ে শুরুটা আরো প্রশংসনীয় হয়ে উঠেছে। তবে এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অনুভব করার বিন্দুমাত্র অভিরুচি নেই অরুর। অরু বেলকনিতে অবস্থিত চেয়ারে বসে গালে হাত দিয়ে আছে, এক মনে তাকিয়ে আছে বাইরের প্রকৃতির পানে। অতিরিক্ত কাদার ফলে চোখে মুখে স্পষ্ট ফোলা ফোলা ভাব। অরু এখনো একটা ঘোরের মধ্যেই রয়েছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না কাল রাতে তার সামনে স্বয়ং ওয়াসিফ শেহজাদ চৌধুরী দাঁড়িয়েছিল। কত বছর পর মানুষটাকে দেখলো। মানুষটা ঠিক আগের মতোই আছে, শুধু শুধু রাগ তেজ আগের থেকে আরো বেড়েছে। কোনো কিছু এদিক ওদিক হলে মাথাটা অ্যাটম বোমের মতো হয়ে যায়। ওর সম্পূর্ণ প্রয়াস চালাচ্ছে কাল রাতের ঘটনাটা ভুলে যাওয়ার, কিন্তু মস্তিষ্ক তাকে ভুলতে দিলে তো? ওরুর মস্তিষ্কে এখনো হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, চৌধুরী বাড়ির দ্য গ্রেট পপুলার আইডল তরিমা চৌধুরী এখন কেমন আছে? এখনো কি তিনি তার তিরিক্ষি মেজাজ নিয়ে থাকেন, নাকি বয়সের সাথে সাথে একটু শান্তসুলভ হয়ে উঠেছেন কে জানে, নাকি এখনো গলাবাজি করে একজনের দোষ অন্যজনের ঘাড়ি দিয়ে দেয়। এই মহিলার দ্বারা সবই সম্ভব, তবু অরুর মনে এই মহিলার প্রতি কোনো ক্ষোভ নেই। যা হয়েছে তাতে এই মহিলার কোনো দোষ নেই। এসব কিছু অরুর ভাগ্যে ছিল। ওই দিন এই মহিলার কাছ থেকে অরু একটা বড় শিক্ষা পেয়েছিল যে এই নশ্বর পৃথিবীতে সত্যের কোনো মূল্য নেই। তোমার আশেপাশে যারা তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আদৌ তোমার কাছের মানুষ তো না, তারা কখনো তোমার কাছে মানুষ হতেই পারে না। সময় আসলে তারাও নিজেদের আসলটুক দেখিয়ে দেয়। প্রমাণবিহীন কোনো কথার মূল্য তারা দেয় না। অপরাধ না করেও তাদের সামনে অপরাধী হয়ে যায়। তখন তারা অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ফেলে, যার ফলাফল সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরু। এত কিছুর মাঝে কাল রাতে যে কেউ তার অপেক্ষা প্রহর গুনছিল অরুর কাছে, এটা অজানাই রয়ে গেল। অরু তার পাশে টেবিলে রাখা টি টেবিলে তাকিয়ে দেখলো তার ফোন প্রাইভেট হতে হতে কেটে গেল। অরু ফোনটার দিকে মায়াবড় দৃষ্টিতে তাকালো। কাল রাতে তার সদ্য কেনা ফোনটা মরতে মরতে বেঁচেছে। কাল রাতে যখন শেহজাদ ফোনটা রাস্তায় আছাড় মেরেছিল, অরু তখন ভেবেছিল ফোনটা হয়তো একেবারে নষ্টই হয়ে গেছে। কিন্তু রুমে আসার পর অরু দেখে ফোনটার উপরের গ্লাসটা ভেঙেছে। ফোন ঠিকই আছে। কে কল করেছে সেটা দেখার জন্য ফোনটা হাতে নিতেই আবারও প্রাইভেট হয়ে ইনকামিং কল শো করলো। ফোনের ডিসপ্লেতে আবিষ্কার কলদাতার নাম দেখা যাচ্ছে, জ্যাজি। অরু কলটা রিসিভ করে ফোনটা কানে তুলে অপর পাশের ব্যক্তি কোনো কিছু বলার আগেই বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বু। জামশেদ শিকদার অরুর কথার বিপরীতের সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমার মামন এটা কেমন আছে? ভালো আব্বু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামনি, মন দিয়ে শোনো আমার কথা। আজকেই তোমরা ঢাকা ব্যাক করবে। বুঝতে পেরেছো আমার কথা? চট্টগ্রাম শহরটা এখন সেভ নয়। ওখানে থাকাটা রিস্কি হয়ে যাবে। নিউজ এজেন্সি কি বলছে তা নিশ্চয়ই জানো। জামশেদ শিকদার অনেকটা সতর্কতার সাথে কথাগুলো বলল। অরু শুরু থেকে সবটা মন দিয়ে শুনল, তারপর তার বাবার উদ্দেশ্যেই বলল, ওকে আব্বু, আজকের মধ্যে ফেরার যথাসাধ্য চেষ্টা করব। আনিসা ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। তার মা এবং ছোট মা রান্নাঘরে নিত্যদিনের কর্মকাণ্ডে ব্যস্ত। ব্রেকফাস্ট করার ফাঁকে ফাঁকে আনিসা ফোনে স্ক্রল করছিল। এমতো অবস্থায় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আনিসা এক পল রান্নাঘরের দিকে তাকালো। তার মায়েরা এখন রান্নায় ব্যস্ত। পুষ্পিতা স্কুলের উদ্দেশ্যে এবং তার বাপ চাচা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এখন বাড়িতে ফ্রি বলতে একমাত্র আনিসাই আছে। পড়ালেখা শেষ হয়েছে সেই 2 বছর আগে।
সেই থেকে কোনো কাজ টাজ তো করেই না, সারাদিন বসে শুয়ে কাটায় অজ্ঞতা। আনিসা সদ্য চিবানো রুটিটা প্লেটে রেখে দরজার দিকে অগ্রসর হলো। আনিসা দরজা খুলে দেখলো বাইরে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আনিসাকে দেখা মাত্র ছেলেটি অত্যন্ত সাবলীল ভাবেই বলতে শুরু করলো, ম্যাম, আনিশা শিকদারকে, তার নামে একটা পার্সেল আছে। ছেলেটির কথা শুনে আনিসা ললাটে ভাঁজ পড়ল। আশ্চর্য, এই সকালবেলা তার নামে আবার কে পার্সেল পাঠাবে? আর এমন কেউ তো নেই যে তার নামে পার্সেল পাঠাবে। আনিসা পার্সেলটার দিকে তাকিয়ে দেখলো একটা ছোটখাটো বক্স পেপার দিয়ে মোড়ানো। আনিসা ছেলেটার দিকে প্রশ্নোত্তর দৃষ্টি নিক্ষেপ করে শোধালো, আমি আনিসা শিকদার বলছি, কে পাঠিয়েছে পার্সেল? আনিসা করার প্রশ্নে উত্তরে ছেলেটি বলল, ম্যাম, পার্সেলদাতার নাম উল্লেখ নেই, শুধু পার্সেল গ্রহীতার নাম উল্লেখ করা আছে আনিশা শিকদার। ছেলেটির কথা বিপরীতে আনিসা কোনো প্রতি উত্তর করলো না। পার্সেলটা ছেলেটার থেকে কালেক্ট করে ছেলেটাকে বিদায় দিল। এখন আনিসার উদ্দেশ্য হলো যেভাবেই হোক মায়ের চোখ ফাঁকি দিয়ে পার্সেল রুমে নিয়ে যেতে হবে। আনিসা অতি সাবধানে পার্সেল নিয়ে সিঁড়ির কাছাকাছি পৌঁছতেই তার মা পেছন থেকে ডেকে উঠল। মায়ের ডাক শোনার সাথে সাথে আনিসা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। আনিসার মা ডাইনিং টেবিলটা অগুছালো প্লেটগুলো ভাঁজ করতে করতে অতিষ্ঠ ভঙ্গিতে মেয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আনিসা, আনিসা, আজকেও তুই খাবার সম্পূর্ণটা শেষ করিসনি? তোর হয়েছেটা কি? আজকে তোর বাপ আসুক, তোর একদিন কি আমার একদিন। রোজ রোজ এসব ঝামেলা পোহাতে পোহাতে আমি অতিষ্ঠ। এক নবাব বেটি আছে, জানি না কি খায় ওই শহরে, আর এক নবাব বেটি এখানে আমায় জ্বালিয়ে মারছে। তোদের দুটোর জ্বালায় আমি একদিন বাড়িঘর সব ছাড়বো। সব হয়েছে বাপের আশকারায়। মামুনি মামুনি বলে মেয়েটাকে মাথায় তুলেছে। এখন সে নিজের মন মর্জিতে চলবে, সে কারো কথা কানেও তুললে না। বলি আমরা কি কেউ লাগি না তার? কথাগুলো বলে আনিসার মা ভাঁজ করা প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মায়ের চলে যাওয়ার দিকে তাকে স্বস্তির শ্বাস ফেললো আনিসা। আজ যদি মা পার্সেলটা দেখে নিত, নির্ঘাত লঙ্কাকাণ্ড ঘটাতো। আনিসা নিঃশব্দে পার্সেল নিয়ে রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। পার্সেলটা নিয়ে বেডে বসলো আনিসা। আনিসার করা সন্দেহ যদি ঠিক হয় তাহলে পার্সেল আনান মির্জা পাঠিয়েছে। আনিসার এক পলক পার্সেলের দিকে তাকে পিড়বিড় করে বলল, আমি জানি আরান মির্জা, এটা তোমার কাজ, তবুও আমি শেষ সময়ে এসেও স্রষ্টার কাছে এটাই প্রার্থনা করব কাজটা যাতে তোমার না হয়। আনিসা বক্সটা মোড়ানো পেপারটা খুলে ফেললো। পেপার খোলার শেষে আনিসা বক্সটা হাতে তুলে নিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। এভাবে কিছুক্ষণ দেখার পর বক্সটা তুলে সেখানে একটা ফোন এবং একটা লাল চিরকুট এবং একটি হলুদ চিরকুট দেখতে পেল আনিসা। আনিসা এখন সম্পূর্ণ নিশ্চিত এসব আরান মির্জার কাজ। আনিসা ফোনটা উল্টে পাল্টে দেখে বিরক্ত ভঙ্গিতেই বলল, ডিসগাস্টিং! আমার বাবার কি টাকার অভাব পড়েছে যে আমাকে ফোন কিনে দিতে পারছে না, তাই সে নিজের টাকা খরচ করে ফোন পাঠিয়েছে। আবার আইফোন পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছে? আমি জীবনে আইফোন দেখিনি, যত সব আগলি মাইন্ডের পাবলিক। আনিসা প্রচন্ড বিরক্ত হয়ে চিরকুট দুটি হাতে নিল। প্রথমে হলুদ চিরকুটে লেখা, যদি পারতাম তোমার এই বিরক্তিমাখা মুখটা দেখার জন্য হলেও বক্সে হিডেন ক্যামেরা সেট করতাম। আফসোস, না হিডেন ক্যামেরা সেট করতে পারলাম, না তোমার বিরক্তিমাখা মুখটা দেখতে পেলাম। আজ না হয় মনের চোখ দিয়েই দেখে নিলাম তোমার এই রক্তজবার মতো লাল মুখটা। আমি বরাবরই একজন শান্তশিষ্ট মানুষ আনিশা, আমাকে রাগিও না, এর পরিণতি ভালো হবে না। তোমার সেন্সিবল বাপকে বলে দিও তার মিশন এখানেই থামিয়ে ফেলতে, কারণ ফাদার ইন ল কখনোই এই মিশনে সাকসেসফুল হবে না। আচ্ছা আনিশা, আমার একটা ডিপ কোশ্চেন আছে। তোমার আব্বুর কি আমাকে নিয়ে রিসার্চ করা বাদে অন্য কোনো কাজ নেই? না মানে পুরো জীবন তো আমাকে নিয়ে রিসার্চ করেই কাটালেন, তাই বলছিলাম আর কি। লিসেন আনিশা, আমি কিন্তু নিজের অধিকার নিয়ে যথেষ্ট সচেতন। সেখানে তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করেছো। হাউ কুড ইউ ডু ইট হানি? যাই হোক, তুমি আর তোমার আব্বু নিজেদের চেষ্টা চালিয়ে যাও, আমিও এই যুদ্ধে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। আনিশা, মোবাইলে সিম সেট করা আছে, আমার নাম্বারটাও সেভ করা আছে। মোবাইল অন করে রাতে আমায় কল দেবে, আমি তোমার কলের অপেক্ষায় থাকব। শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। আর বাকি রইল লাল চিরকুট, ওটা একটি খালি পাতা। থাক না জীবনের কিছু পাতা অপূর্ণ।
আমি জানি আনিশা, এখন আমার দেওয়া খালি চিরকুটও তোমার কাছে অমূল্য। খবরদার আনিশা, ফোন নষ্ট করবে না। এইটা আমার হালাল উপার্জনের টাকার কেনার। শেষে একটাই কথা বলবো আনিশা, নিজের জীবনটা আমিহীন কাটাতেও প্রস্তুত থেকো, কিন্তু অন্য কাউকে কখনো নিজের সাথে জড়িও না। এতেই আমিটাকে জীবন্ত ফিরে পাবে তুমি। অন্যথায় তোমার জীবনে আরান মির্জা নামক মানুষটি উত্তাল সমুদ্রের স্রোতের সাথে হারিয়ে যাবে, শূন্যতায় মিলিয়ে যাবে। আনিশা, তুমিই হচ্ছ আমার শেষ ঠিকানা, এই কথা সারা জীবন মনে রেখো। লং টাইম নো সি আনিশা, তবুও তুমি আমার কল্পনায় রোজ থাকো। এতে তোমার অপ্রিয় আরান মির্জা। কথাটা মনোযোগ দিয়ে পড়ল। সম্পূর্ণ পড়ে আনিসার চোখ বেয়ে দুপোটা জল গড়িয়ে পড়লো চিরকুটে। কাতর স্বরে বলে উঠল, পারলাম না তুমিহীন জীবনটা কাটাতে, পারলাম না তোমার শেষ ঠিকানা হয়ে সারা জীবন থাকতে। আমি যে নিরুপায়, আমার অসহায়ত্ব আমার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছে আরান। তোমার দেওয়া প্রতিটি জিনিস আমার কাছে অমূল্য, কিন্তু এই তুমিটাকে নিজের অমূল্য সম্পদ বানিয়ে রাখতে পারলাম না। পারলে আমায় ক্ষমা করে দিও আরান। মির্জা হাউস মধ্যখানে দোতলা ভবন আর আশপাশে বিশাল এরিয়া নিয়ে গঠিত মির্জা হাউস। মেইন গেট থেকে শুরু করে পুরো এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য বডিগার্ড। পুরো গার্ডেনে অবাধ্য চলাফেরা করছে কালো পোশাক পরনের বডিগার্ডগুলো। বাড়ির সেফটির জন্য এত কিছুর আয়োজন, কেননা এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নয়। দ্য হাউস ওনার ইজ এমপি আলতাফ মির্জা। এমপি পরিবারদের সিকিউরিটির জন্যই এত ব্যবস্থা। রাজনীতিতে থাকতে গেলে এরকম দমবন্ধ জীবন কাটাতেই হয়। ঢাকা শহরে সবাই মির্জা পরিবার হিসেবে ছিল। কৃষ্ণপুর গ্রামে তারা জমিদার পরিবার হিসেবে পরিচিত। মির্জা পরিবারদের পূর্বপুরুষেরা এককালে জমিদার ছিল। বংশানুক্রমে সেই জমিদারদের নামও খ্যাতি এখন মির্জারা ভোগ করছে। কৃষ্ণপুর সহ আশেপাশের গ্রামে তাদের চিনে না এমন কেউই নেই। তবে তারা তাদের জমিদারি ছেড়েছে বহু বছর আগে, তবুও তারা এখনো গ্রামবাসীদের কাছে এখনো জমিদার পরিবার হিসেবে পরিচিত। আলতাফ মির্জা এমপি পদ পাওয়ার 2 বছর পর হাউস তৈরি করেন। কৃষ্ণপুর গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে নিজেদের পরিচয় তৈরি করেন। আলতাফ মির্জারা 2 ভাই 2 বোন। আলতাফ মির্জা, আমির মির্জা, শাহানা মির্জা এবং সাবা মির্জা। তাদের বাবা শারহান আমিন মির্জা জীবিত থাকাকালীন তারা সবাই কৃষ্ণপুর গ্রামে ছিল। গ্রামে থাকাকালীন সময়ে আমির মির্জা সেখানকার মেয়র পদে ছিলেন। আমির মির্জার মৃত্যুটা বাবা শারহান মির্জা মেনে নিতে পারেননি। ছেলে আমিরের মৃত্যুর পরই কিছুদিনের মধ্যে তিনি না ফেরা দেশে পাড়ি জমান। শারহান আমিন মির্জার মৃত্যুর পর মির্জা পরিবার গ্রাম ছেড়েছেন। আলতাফ মির্জার স্ত্রী হলো জানবি আফরিন। তিনিও এক রাজনৈতিক পরিবারের কন্যা। বিয়ের এত বছর হওয়ার পর পর্যন্ত এই দম্পতি আজও নিঃসন্তান, কিন্তু তাদের এই অভাবটা পূরণ করে দিয়েছে পরিবারের বাকি সন্তানেরা। আমির মির্জার স্ত্রী উর্মিলা আক্তার একজন দরদি পরিবারের মেয়ে। এই দম্পতির এক ছেলে এক মেয়ে, আরান মির্জা এবং আরায়া মির্জা। মির্জা বাড়ির পরিবেশ আজ একটু বেশি থমথমে। আলতাফ মির্জা লিভিং রুমে সোফায় বসে নিউজ পেপার পড়ছেন। চোখে মুখে চিন্তার চাপ স্পষ্ট। জানবি 2 কাপ কফি নিয়ে আলতাফ মির্জার অপোসাইড সোফায় এসে বসেন। 1 কাপ কফি আলতাফ মির্জার দিকে বাড়িয়ে দিয়ে আরেক কাপ কফিতে নিজেই চুমুক দেয়। স্বামীকে চিন্তিত দেখে জানবি স্বামীর উদ্দেশ্যে কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শোধালো। আলতাফ মির্জা নিউজ পেপার থেকে মাথা তুলে স্ত্রীর দিকে তাকিয়ে জবাব দিলেন, বাংলাদেশ এখন আশঙ্কামুক্ত নয়, চারদিকে আতঙ্ক বিরাজ করছে। মাফিয়া গ্যাং ব্ল্যাক শ্যাডো কেন বাংলাদেশে পদার্পণ করলো তার কারণ ধরতে বাংলাদেশ গোয়েন্দা টিম ব্যর্থ। বিভিন্ন প্রভাবশালী দেশেও আইনও তাদের উন্মোচন করতে অক্ষম। সেখানে বাংলাদেশ গোয়েন্দা টিমের মুখে যে আশা করে থাকলে চরম ভুল হবে। একজন এমপি হয়ে দেশের জন্য কিছু করতে পারছি না। সত্যি আজ নিজেকে এই যুদ্ধে ব্যর্থ সৈনিক মনে হচ্ছে। পুলিশরা কোনো কাজের নয়। স্বামীর কথার বিপরীতে জানবি বলল, যে এই কাজের যোগ্য তাকে ডেকে আনলেই তো হয়। অযথা চিন্তা না করে এই অসাধ্য সমাধানটা করে দেখান। স্ত্রীর কথায় স্বামী আলতাফ মির্জার চোখ মুখে যথার্থ গাম্ভীর্য এনে বলল, একটা কথা বলার আগে অন্তত 10 বার ভাববে,
তোমার ছেলের ব্যাপারে হলে তো আরও বেশি ভাববে। তোমার এই ছেলেকে বিদেশ থেকে আনার চেয়ে এমপি পদে ত্যাগ করা অনেক সহজ। তোমার ম্যানিপুলেটেড ছেলে নিজের কথা বাদে অন্য কারোর কথা কখনো ভেবেছে? 1 উইক ধরে যোগাযোগ করার চেষ্টা করছে, সিম সহ বন্ধ করে রেখেছে যাতে কেউ যোগাযোগ করতে না পারে। শাহানার সাথেও নাকি 1 সপ্তাহ আগে যোগাযোগ করেছে। আরানও কোনো খবর দিতে পারছে না। এখন সে আমেরিকা থেকে পুরোপুরি নিরুদ্দেশ হয়ে গেছে। স্বামীর কথায় জানবি তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল, ধান্দাবাজ কাকে বলছো? যাকে ছাড়া তোমার চলে না এমপি তুমি, অথচ সব সামলায় ওয়াসিফ। তুমি তাকেই বলছো এসব কথা? একবার আসতে দাও ওয়াসিফকে। তুমি যা যা বলেছো সব বলে দিব, তারপর দেখব তোমার বড় বড় কথাগুলো কোথায় যায়। জানবির কথার বিপরীতে আলতাফ মির্জা স্ত্রীর দিকে চোখ পাকিয়ে বলল, তোমরা মা ছেলে দেখছি আমার পিঠ পিছু ছুরি বসানোর জন্য প্রস্তুত। খবরদার জানবি, কিং এর কানে যাতে আমার বলা কথাগুলো না পৌঁছায়। পরে দেখা গেল এই গভীর সমুদ্রে আমাকে একা রেখে সে পাড়ে চলে গেল, তখন আমার কি হবে? কোথায় যাব আমি? এবার লাইনে আসো। আমি বলি কি, এমপি তুমি না হয়ে ওয়াসিফকে বানিয়ে দিলে অনেক ভালো হতো। তুমি কি এমনি এমনি এমপি হয়েছো? ওয়াসিফের বুদ্ধির জোরেই এটা সম্ভব হয়েছে। না হলে তোমার মতো মানুষও রেজওয়ান তালুকদারের হারাতে পারে। সত্যি রেজওয়ান তালুকদার মানুষটা কিন্তু ভীষণ ভালো, কত উন্নতি করেছে জনগণের। ওয়াসিফের কথা তো বলে শেষ করতে পারবো না। আমার ছেলের জন্য তুমি আজ এমপি আলতাফ মির্জা। ইনফ্যাক্ট এখনো আমার ছেলের তোমার অর্ধেক কাজ সামলে দেয়। বাহ, তুমি রেজওয়ান তালুকদারের জনসেবা দেখলে? আমার কিছু তোমার চোখে পড়ে না? তা পড়বে কেন? তোমার কাজ তো আমার নামে খারাপ মন্তব্য করা। আসলে আমারই ভুল হয়েছে তোমাকে মনের কথাগুলো বলে। আচ্ছা এমপি, এইসব বাদ দিন, ইম্পর্টেন্ট কথায় আসি। আরান বলেছে ও এই উইকেই ফিরবে দেশে। তৈরি করো নিজেকে শিকদার পরিবারের সাথে ঝামেলা মেটানোর জন্য। আমি যেন আমার বাড়ির বউ আমার বাড়িতেই দেখতে পাই। জানবি কথাগুলো বলে নিজের শেষ করা কফির কাপটা নিয়ে চলে গেল। এদিকে পেছনে রেখে গেল অসহায় আলতাফ মির্জাকে। আলতাফ মির্জা এখন মাথায় হাত দিয়ে বসে আছে। এতক্ষণ কথা কাটাকাটি করতে করতে কফিটা ঠান্ডা হয়ে পড়ে রয়েছে। এদিকে মাফিয়ার আক্রমণের হাত থেকে দেশ রক্ষা করা, অন্যদিকে শিকদারদের সামনাসামনি হওয়া, এই দুটো কাজ করতে করতে হয়তো আলতাফ মির্জা একদিন শহীদ হয়ে যাবে। শিকদারদের সামনাসামনি হওয়ার আর পলাশি যুদ্ধে এই দুটি যেন একই সূত্রে গাঁথা। আবার জানবির করা হুকুম বাড়ির বউ যাতে বাড়িতে দেখতে পায়। আলতাফ মির্জা ভালোই জানে যখন সে ছেলের জন্য ওই বাড়ির মেয়ের হাত চাইবে তখনই শিকদারা তাকে মেয়ের বদলে জুতা দেবে। এই অসম্মানের হাত থেকে একমাত্র তাকে বাঁচাতে পারে ওয়াসিফ শেহজাদ চৌধুরী। কিন্তু ওয়াসিফ শেহজাদ এই ব্যাপারে একটুও সাহায্য করবে না, এটা আলতাফ মির্জার চেয়ে ভালো কেউই জানে না। এইসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললো আলতাফ মির্জা। হোটেল প্যারাডাইস লাউঞ্জে এখন ইন্টেলিজেন্ট গ্যাংয়ের ছেলেরা দুপুরের খাবার খাওয়ার পাশাপাশি আড্ডায় মেতে রয়েছে। আবরার বাদে এখানে সবাই উপস্থিত। আরমান খাবার খাওয়ার পাশাপাশি আসিফের উদ্দেশ্যে বিদ্রুপ করে বলে উঠল, আসিফ, আমি ভাবছি আমাদের ঢাকা ফিরে যাওয়াটা ঠিক হবে না, এখানে থাকা উচিত। চট্টগ্রামে মাফিয়ারা আক্রমণ করেছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। কথাগুলো শুনে নাহিদ আর আসিফ খাওয়া থামে কপাল কুঁচকে তাকিয়ে আছে আরমানের দিকে। নাহিদ আর আসিফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরমান কোনো রকমে প্রতিক্রিয়া দেখালো না। আগের নাই খাবার খেতেই লাগলো। আরমানকে কোনো রূপ কথা বলতে না দেখে আসিফ খাওয়া থামিয়ে আরমানের উদ্দেশ্যেই শুধালো, আসিফ তুই কি বলতে চাইছিস আরমান? কিছুই তো বুঝলাম না। মাফিয়ার আক্রমণের সাথে আমাদের এখানে থাকার কিসের সম্পর্ক? কথাগুলো শেষ হওয়ার পর আরমান ঠকঠক করে এক গ্লাস পানি খেয়ে বলল, শোন আসিফ, নাহিদ, তোদের দুজনকেই বলছি আমি একজন প্র্যাকটিক্যাল মানুষ। কল্পনার চেয়ে বাস্তবকে আমি বেশি বিশ্বাস করি। এখন চট্টগ্রামের মানুষেরা সেফ নয়, তাদেরকে বাঁচানোর জন্য হলেও আমাদের এখানে থাকা দরকার। আরমানের কথার পাশে নাহিদ সভ্র কুঞ্চিত করে বলে উঠল, পাগল হলি নাকি? এখনকার মানুষদের বাঁচানোর জন্য পুলিশ, আর্মি, র্যাব এরা আছে। পুরো দেশের সুরক্ষার জন্য সরকার পদক্ষেপ নেবে, এতে আমাদের কি করার আছে? নাহিদের কথা শুনে আরমান মুখে হাসির রেখা চেনে বলল, পাগল আমি? পাগল আমি না, পাগল হলি তোরা। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুন। মাফিয়ারা ফরেন কান্ট্রি থেকে এসেছে আমাদের বাংলাদেশে। তারা তো আর আমাদের চিনবে না।
আমাদের ক্যাম্পাস সম্পর্কেও তাদের ধারণা থাকবে না, কিন্তু আমাদের তো বিস্তর ধারণা আছে আমাদের ক্যাম্পাস সম্পর্কে, তাই না? আরমান কথাগুলো বলে নাহিদ আর আসিফের দিকে তাকিয়ে দেখলো তারা বেশ সিরিয়াস ভঙ্গিতে তার কথা শ্রবণ করছে। আরমান প্লেটে হাত ধুতে ধুতে আবারও বলতে শুরু করলো, যেটা বলতে চাইছিলাম আর কি, তোরা তো জানিস আমাদের ক্যাম্পাসে সবাই দুটো লেডিকে বেশ সম্মান করে। সম্মান বলতে কীরকম সম্মান সেটা তো তোরা জানিস। ক্যাম্পাসের স্টুডেন্টরা যদি পূর্ব দিকে গিয়ে শুনে নাজিকা আহমেদ আসছে, তাহলে তারা নাজিকার ভয়ে উল্টো পথে দৌড় দেয়। আবার যদি পশ্চিম দিক দিয়ে গিয়ে শুনে অরোরা শিকদার আসছে, তাহলে অরোরার ভয়ে তারা দক্ষিণ দিকে দৌড় দেয়। এক কথায় পুরো ক্যাম্পাস এই দুই মহিলাকে এভাবেই সম্মান দেয় আর কি। তো আমি বলছিলাম কি, মাফিয়ারা তো আর আমাদের অরোরার নাজিকাকে চিনে না। চিনলে তো তারা ইহজন্মে এই বাংলাদেশের মাটিতে পা রাখতো না, পা রাখার আগেই মাটিতে পুল উঠিয়ে পড়তো। আসিফ আর নাহিদ তোরা দুজনেই কিন্তু এদিক থেকে লাখি। এই যে নাজিকা হলো আসিফের ভাগিনীর মতো বোন, আর অরোরা হলো নাহিদের সিংহের মতো বোন। তোরা এরকম ইউনিক আইটেমের কাজিন দুটো কিভাবে পেলি বলতো? এবার মূল কথায় আসি। আমাদের উচিত মাফিয়াদের সামনে অরোরা আর নাজিকাকে উপস্থাপন করা। বিশ্বাস কর, এই দুই মহিলাই পারবে আমাদের দেশকে, এই চট্টগ্রামবাসীকে রক্ষা করতে। মাফিয়ারা যদি একবার নাজিকা আর অরোরার দর্শন পায়, তাহলে তারা তৎক্ষণাৎ তাদের সাঙ্গুপাঙ্গু নিয়ে এদেশ ছাড়বে, দেখে নিস। কথার তালে তালে আরমানের খাওয়া শেষ, কিন্তু নাহিদ আর আসিফ খাওয়া বাদ দিয়ে ব্যাককেলের মতো এখনো তাকিয়ে আছে আরমানের দিকে। তারা বুঝতে পারছে না এখন একটা মানুষ কোনো সিরিয়াস বিষয়কে কিভাবে এতটা ফানি হিসেবে নিতে পারে। আরমান এত কিছু বলার মাঝে এখন পর্যন্ত একবারও খেয়াল করলো না তার পেছনে টেবিলে আরোরা শিকদার বসে দুপুরের খাবার খাচ্ছে। অরু এতক্ষণ নীরবে খাবার খাচ্ছিল, কিন্তু আরমানের মুখে মাফিয়া শব্দটা শোনার পর তড়িৎ বেগে কাল রাতের সম্পূর্ণ ঘটনাটা মনে পড়ে গেল। অরু এখন বেশ লজ্জিত কাল রাতের ঘটনাটা নিয়ে। শেষে কিনা শেহজাদ ভাইকে মাফিয়াই বানিয়ে দিল সে। ছোট্ট থেকে যাকে দেখছে চিনছে, নিজের অজান্তেই তাকে মাফিয়া পরিচয় দিয়ে দিল। আরমান আবারও বেশ দুঃখ নিয়েই বলতে লাগলো, আসলে আমি অনেক দুঃখ থেকে কথাগুলো বলেছি। এই দুই মহিলার কারণে কলেজের কোনো মেয়ে কথা পর্যন্ত বলতে চায় না, সারাক্ষণ মনটা ভয়ের মধ্যে থাকে। সেখানে লাইন মারা তো দূরের কথা। আরমানের অর্ধেক কথায় নাহিদ বাদ সেধে বলল, আরমান, একবার যদি নাজিফা আর অরুর কানে কথাগুলো যায়, তাহলে এই যাত্রায় তোকে আর কেউ বাঁচাতে পারবে না। নাহিদের কথা আসিফ আরমানের উদ্দেশ্যে সতর্কতার সাথেই বলল, আরমান, মনে হয় তোর দুর্দিন ঘনিয়ে এসেছে। একবার পেছনে তাকিয়ে দেখ, তোর চোখ জোড়া কার দর্শন দেয়। আসিফের কথা মতো আরমান পেছনে তাকিয়ে আরোরাকে দেখে হতবিহ্বল থম মেরে বসে রইল কিছুক্ষণ। ততক্ষণে আসিফ আর নাহিদের খাওয়া শেষ। আরোরা খাবার শেষ করে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আরমানের উদ্দেশ্যে কর্কশ স্বরে পড়ল, নাহিদ, আমরা সবাই ঢাকায় ব্যাক করলেও আরমানকে আমাদের সাথে নিবি না। ও এই চট্টগ্রামেই থাকবে। চট্টগ্রামবাসীর আরমানের মতো বীর যোদ্ধার দরকার। ও এখানে থেকে এখানকার জনগণকে মাফিয়ার হাত থেকে রক্ষা করবে। পরে যদি আরমান দেশের মানুষকে রক্ষা করতে করতে শহীদ হয়ে যায়, তখন না হয় আমরা ফুলের তোড়া নিয়ে আসবো ওর প্রতি সম্মান দেখাতে। শান্ত মাথায় কথাগুলো বলে অরু হোটেলের রুমের দিকে অগ্রসর হলো। অরু রুমে যাওয়ার উদ্দেশ্যে যখন লিফটের কাছাকাছি পৌঁছলো, তখনই সহসা অরুর পা দুটো থেমে গেল। আসলে অরু থামাতে চায়নি, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দর্শনেই তাকে থামতে হলো। গ্রীষ্মের দুপুরে সূর্য কিরণের তাপদাহে সবাই আজ অতিষ্ঠ। প্রখর তপন তাপে হাহাকার করছে প্রকৃতি। প্রকৃতি যতই তার অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, বাস্তবে এর তপ্ত প্রকৃতি কোনো না কোনো ভাবে সবাইকে মুগ্ধ করে। হোটেল প্যারাডাইস লাউঞ্জের আশপাশ এখন কিরণমালির কিরণে হিরণ্যের মতো প্রজ্বলিত। ঠিক তেমনি রাতের বেলা চমকপ্রদ প্রভায় প্যারাডাইস লাউঞ্জ মুক্তোর মতো চকচক করে। গ্রীষ্মের দুপুরে এই খা খা অবস্থার মধ্যেও প্যারাডাইস লাউঞ্জের সৌন্দর্য যেন মন মাতানো। ওরু বিস্ময়কর চাউনিতে সম্মুখস্থ পথে কিঞ্চিত পরিমাণ দূরত্বে থাকা সুঠাম দেহী মানবটার দিকে অনিমেষ চেয়ে আছে। অরুর মূর্তির কোনো রূপ নড়চড় না দেখে শেহজাদ নিজে এগিয়ে এসে উভয়ের মধ্যকার কিঞ্চিত পরিমাণ দূরত্ব আরো কিঞ্চিত করল।
অরু তার অক্ষি যুগল দিয়ে শেহজাদকে একবার ভালো মতো পরখ করে নিল। 6 ফুটের পেটানো দেহাংশ ব্ল্যাক শার্ট এবং ব্ল্যাক ডেনিম জিন্স দিয়ে বেষ্টিত করে রেখেছে। কালো প্যান্টের সাথে কালো শার্টটা বেল্ট দিয়ে ইন করা। সে ইন করা শার্টের উপর ব্ল্যাক ব্লেজার পরিধান করেছে। শার্টের উপরের দুটো কালো বোতাম খুলে রেখেছে। সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে তার শ্যাম কেশে পরিপূর্ণ উজ্জ্বল বুক। সিল্কি করা চুলগুলো এলোমেলো অবস্থায় অনবরত মৃদুমন্দ হাওয়ার শুনেই বিচরণ করে। মুখে কালো মাস্ক, হাতে রয়েছে ব্ল্যাক কালারের রোলেক্সের সবচেয়ে এক্সপেন্সিভ ওয়াচ, পায়ে ব্ল্যাক কেস। ফর্সা গায়ের রং, একেবারে হালকা গোলাপি ছোট। অসম্ভব সুন্দর ওই ধূসর চোখ জোড়ার দিকে তাকালে মনে হচ্ছে উত্তাল সমুদ্রে নিজের সত্তাটা বিলীন হয়ে যাচ্ছে। এই দয়াহীন নিষ্ঠুর মানবটি রক্ত চোষা দানবের মতো তার অস্তিত্বটা চুষে নিবে। অরু নিজের মনোহর চোখ জোড়া নিচে নামিয়ে নিল। অরুকে নেতিয়ে পড়তে দেখে শেহজাদ অতর্কিতভাবে তার শক্ত পেছল হাত দিয়ে কোমলভাবে অরুজ্জ্বল ইচ্ছে পরিমাণ উপরে তুলে পুরো মুখশ্রী তার মুখোমুখি করল। শেহজাদের এহেন কাণ্ডে অরু হতবাক, আঁকি পল্লব প্রকাণ্ড করে চাইল শেহজাদের পানে। শেহজাদ তার কর্ম সাধন করে অরুর থেকে খানিকটা পিছিয়ে গিয়ে গম্ভীর স্বরে বলল, কথা দিয়ে কথা না রাখা মানুষদের অবস্থান আমার অপছন্দের তালিকায়। তো ম্যাডাম, আপনার ফার্স্ট এইড বক্স আনার সময় কি এখনো আসেনি? নিক্ষেপ করা তীরের মতন শেহজাদের বাণীগুলো অরুর কানে বাজতে অরু কিং কর্তব্য বিমুঠ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। শেহজাদের বলা বাক্যগুলোর ইঙ্গিত বুঝতে পেরে কাল রাতে তার শেষে বলা কথাগুলো মনে পড়ল। কাল রাতে ফার্স্ট এড বক্স আনার নাম করে সে এক প্রকার পালিয়ে এসেছিল। এসেই তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। ফার্স্ট এড নিয়ে যাওয়ার কথা তো একটা বাহানা মাত্র ছিল। এই লোক সেই সামান্য কথাকে মনে রেখেছে। কি সর্বনাশ! অরু চিন্তামগ্ন হয়ে পড়ল। তার এখন কি বলা উচিত? অরু কোনো মতে নিজের খালি মস্তিষ্ক আয়ত্তে এনে বলল, আমি যদি জানতাম আপনি আমার অপেক্ষায় থাকবেন তাহলে আমি নিশ্চয়ই ফার্স্ট এড বক্স নিয়ে আসতাম। যুক্তিসঙ্গত প্রসঙ্গে অযৌক্তিক কথাগুলো উচ্চারণ করে অরু শেহজাদের শক্তপোক্ত হাতের দিকে দৃষ্টি ক্ষেপণ করলো। অরু শেহজাদের হাতে পিন দিয়ে যে 3টা টান দিয়েছিল সেগুলো তার সর্বশক্তি দিয়ে দিয়েছিল, যার ফলাফল হাতে গভীর ক্ষত সৃষ্টি হবে। পৌরশালী হাতটা সফেদ রঙের ব্যান্ডেজে মোড়ানো দেখে স্বস্তির শ্বাস ফেল অরু। শেহজাদ কাল রাতে সত্যি ভেবেছিল অরু হয়তো ফার্স্ট এড বক্স নিয়ে আসবে, কিন্তু তার ভাবনাকে মিথ্যে প্রমাণিত করে অরু কাল রাতে আসেনি শেহজাদের কাছে, রাখেনি তার বলা কথা। অরুকে আসতে না দেখে শেহজাদ আগুনের ফুলকির মতো বিস্ফোরিত হয়েছিল। পরক্ষণই মনে পড়ল সহসা শেহজাদের সামনে আসাটা অরু হয়তো সহজভাবে নিতেই পারেনি, যাতে করে অরু বাহানা বানিয়ে পালিয়ে শেহজাদের নজর এড়িয়ে নিজেকে পলাতক হিসেবে আখ্যায়িত করে গেছে। এসব আন্দাজ করতে শেহজাদের মধ্যে প্রবল বেগে জ্বলতে থাকা শিখা ধীরে ধীরে নিভে এসেছিল। অরুর অযৌক্তিক জবাব শুনে শেহজাদের শরীর কাঁপিয়ে হাসলো, যেন কোনো হাসির কৌতুকই শুনেছে। শেহজাদ তার হাসি থামিয়ে অরুর দৃষ্টিতে নিজের দৃষ্টি আবদ্ধ করে খানিকটা পরিহাসে সুরে বলল, আঘাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিস? শেহজাদকে হঠাৎ করে হাসতে দেখে চকিত দৃষ্টিতে তাকালো শেহজাদের দিকে অরু। পুনরায় শেহজাদের বলা তিক্ত ভাষের ধ্বনি কানে বাজতে বোধগম্য হলো তাকে পরিহাস করা হচ্ছে। তার বলা কথাগুলো তার বিপরীত প্রান্তের মানুষটি আমোদ হিসেবে নিয়েছে, কিন্তু অরু তো দমে যাওয়ার পাত্রী নয়। অরু মুচকি হেসে শান্ত স্বরে বলল, মানুষ আঘাত করে আঘাত পাওয়ার জন্য সান্ত্বনা দেখানো বলতে পারেন। অরুর কথাগুলো শুনে শেহজাদ কিছু সেকেন্ড অরুকে অবিনিবেশ সহকারে লক্ষ্য করে দৃঢ় কণ্ঠে বলল, বড় হয়ে একদম গ্র্যানির মতো হয়েছিস। শেহজাদের কথাটা অরুর কাছে কুছের মতো শোনালো। মনে হচ্ছে সারা দেহে কেউ আগুন ধরে দিয়েছে। সর্বাঙ্গে জ্বলতে থাকা দহনকে নিয়ন্ত্রণে এনে ক্রুদ্ধস্বরে বলল, অ্যাবসলিউটলি নট। একটা মানুষের মধ্যে অন্য একটা মানুষের বৈশিষ্ট্য তখনই লক্ষ্য করা যায় যখন মানুষ দুটোর মধ্যে রক্তের সম্পর্ক থাকে। যেখানে রক্তের সম্পর্ক নেই সেখানে গ্রেনির মতো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অরুকে তেজ নিয়ে কথা বলতে দেখে শেষদের মাথার রগগুলো ফুলে ফেপে উঠল। ম্যাক্সিলায় অবস্থিত উপরের পাটির দন্তের সাথে
ম্যান্ডি বলে অবস্থিত, নিজের পাটির দন্ত একসাথে চেপে ধরে উগ্র রুষ্ট কঞ্চে বলল, কিপ ইয়োর ভয়েস ডাউন। মুখ থেকে কথা বের হওয়ার আগে তো দেখছি উত্তর চলে আসছে, জবানটা একটু বেশি চলছে। আই থিঙ্ক চেঞ্জটা বয়সের ব্যবধানে হয়েছে, বাট ইটস ওকে। সময়ের সাথে সাথে সব ব্যাড হ্যাবিট চলে যাবে। শেহজাদের গম গম আওয়াজ কথাগুলো শুনে অরুর তেমন কোনো রিয়াকশন দেখলো না, উল্টো অনেকটা হেয়ালি শুনে বলল, আমার মনে হয় আমাদের কথা এখানেই শেষ করা উচিত। অরুর কথা বিপরীতে শেহজাদের হাসকি ভয়েসের জবাবও তৎক্ষণাৎ এলো, কে বলতে পারে কথা এখান থেকে শুরু নাকি এখানেই শেষ? দুই পক্ষের যদি কথা বলার আগ্রহ না থাকে তাহলে তাদের কথা সেখানেই শেষ হয়ে যাক। এটা একটা জেনারেল নলেজ। অরু আর শেহজাদকে এখন একে অপরের প্রতিপক্ষই মনে হচ্ছে, যেন তারা কোনো একে অপরের কথায় হারানোর কম্পিটিশনে নাম দিয়েছে। অরু এই অতিরিক্ত চাঞ্চল্য দেখে শেহজাদ ধমকে বলে উঠল, জ্ঞান দিচ্ছিস আমায়? শেহজাদ ধমক খেয়ে অরু কাঁচুমাচু হয়ে বলল, আপনাকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা হয়তো আমি এখনো অর্জন করিনি, তো জ্ঞান দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি তো এমনিই বলছিলাম। অরুর কথার মাঝে পথে শেহজাদ হুট করে অরুর কাছে এসে দাঁড়ালো। যতটা কাছে আসলে অরুর শরীরের মেয়েলি মিষ্টি সুখসানটা শেহজাদ অনুভব করতে পারবে, যতটা কাছে এলে একে অপর হৃদস্পন্দনের শব্দ শুনতে পাবে। শেহজাদ ধীর গতিতে অরুর মুখের দিকে ঝুঁকে কোমল কণ্ঠে শুধালো, In the last 8 years, have you not once remembered this lonely man? শেহজাদকে এভাবে কাছে আসতে দেখে অরু ঘাবড়ে গেল। তার বলা কথার সাথে সাথে অরুর নিঃশ্বাসও মাঝপথে আটকে গেল। শেহজাদের তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে তীর তীর করে কাঁপছে অরুর সমস্ত তনু। অরু শেহজাদের চোখের দিকে তাকাতে বড্ড ভয় করছে। সেই ধূসর চোখে এখন বিরাজ করছে আকাশ মাদকতা। কে বলতে পারে এই মাদকাসক্ত চোখের অতলে হারিয়ে গিয়ে কোনো ভুল না করে বসে। অরু নিজের দিকে তাকিয়ে রইল, এখনো নিশ্চুপ, কোনো জবাব আসেনি অরুর তরফ থেকে। আসলে অরু বুঝতে পারছে না শেহজাদের কথার পিঠে তার জবাব কি হওয়া উচিত। অরুকে নিশ্চুপ থাকতে দেখে শেহজাদ নরম আওয়াজে অরুর নাম সম্বোধন করল, অরোরা। শেহজাদকে এভাবে শান্ত আর মিষ্টি আওয়াজে এই প্রথম তার নাম উচ্চারণ করতে দেখে অরু মাথা তুলে তাকালো শেহজাদের পানে। শেহজাদ নিঃশব্দ চোখের দিকে তাকে অস্পষ্ট সুরে বলল, শেহজাদের পূর্বের ন্যায় একই ভঙ্গিতে অরুর মুখের দিকে ঝুঁকে বলল, তোমায় আমি প্রথম দেখেছিলাম বিধ্বস্ত অবস্থায়। ধারণা জন্মেছিল ভুগছিলে তুমি কারো শূন্যতায়। এই শূন্যতার শূন্য স্থানটা পূরণ করতে চাওয়া আমি বাস্তবতার দৃষ্টিতে অতি নগণ্য লাগি। কথাগুলো শোনার পর অরুর হার্ট অনিয়ন্ত্রিতভাবে পিট করতে লাগলো। ললাটের কিনারায় কিনারায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ডান হাতে কাপড়ের কিছু অংশ গুচ্ছ করে ধরে নিচে ধাতস্থ করলো নিজেকে। অরু মনে কামনা বাসনা জাগলেও শেহজাদকে একটা প্রশ্ন করার, যে এই কথাগুলো কি তার উদ্দেশ্যে বলেছে, কিন্তু অরুর সেই সাহস নেই, সেই অধিকারও নেই। শেহজাদের কাছে অরু নিতান্তই একটি তুচ্ছ স্মৃতি, যা হয়তো ঘরের এক কোণে অবহেলায় পড়েছিল এতদিন। হয়তো হঠাৎ করে এত বছর পর দেখা হয়, একটু মানবতা দেখাচ্ছে। মনে মনে এইসব কথাই ভাবলো না, চাইতো মুখে হাসি রেখা টেনে বলা, ডায়লগটা ভালোই ছিল, কোনো প্রিয় মানুষের জন্য তৈরি করেছিলেন বুঝি। মুখে এই কথা বলেও অরু মনে মনে তাচ্ছিলের হাসি এসে বলে উঠল, ভাগ্য নামক কঠিন শব্দটার অসহায়ত্বের কারণেই বোধহয় আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে। অরুর কথাটা শোনার পর শেহজাদ একটু পিছিয়ে গেল, যার কারণে অরু এখন ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে। এতক্ষণ অরুর কাছে মনে হচ্ছিল কেউ তার গলা চেপে ধরেছিল, যার কারণে তার শ্বাসনালীতে আটকে আসছিল। অরু বড় করে শ্বাস নিল। অরুকে এভাবে ডায়লগটার সুনাম করতে দেখে শেহজাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, এক মনোমুগ্ধকর স্মিত হাসে। সেই হাসিতে ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ থেকে জয়ী হয়ে ফেরার আনন্দ। শেহজাদ ঠোঁটের কোণে স্মিত হাসি বজায় রেখে বলল, ঠিক ধরেছিস। এতক্ষণে বোধ হয় বার্তাটা সেই প্রিয় মানুষটির কাছে পৌঁছেও গেছে। Actually, she is very special for me. She is my universe, my white moonlight,
ইনফ্যাক্ট শি ইজ মাই এভরিথিং। কথাগুলো বলে চোখে কালো সানগ্লাস লাগাতে লাগাতে অরুকে পাশ কাটিয়ে চলে গেল শেহজাদ। পেছন রেখে গেল বিভ্রান্ত অরুকে, যে আপাতত শেহজাদের বলা ইঙ্গিতগুলো মেলাতে ব্যস্ত। হাই স্পিডে গাড়িটি এসে থামলো মির্জা হাউসের সামনে। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে বাড়ির মেইন গেটে অতিক্রম করে বাড়ির ভেতরে ঢুকলো আলতাফ মির্জা। ভেতরে প্রবেশ করে দেখলো পুরো লিভিং রুমে তার পরিবারের প্রতিটি সদস্য এক এক ভঙ্গিমা এক এক জায়গায় অবস্থান করে আছে। আলতাফ মির্জা এক পলক তার স্ত্রীর দিকে তাকালো। জানবি উরুদয়ের উপর একটা সাদা কাগজ রেখে পেছনের দিকে হেলিয়ে চোখ বন্ধ করে সোফায় বসে আছে। আলতাফ মির্জা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল। মিটিংয়ে থাকা অবস্থায় তার জরুরি তলব পড়েছে বাড়িতে। তার স্ত্রী জানবি আফরিন তাকে কল করে জানায় তাকে আর্জেন্ট বাড়িতে আসতে। বাড়িতে কোনো অঘটন হয়েছে ভেবে আলতাফ মির্জা এক প্রকার অবিলম্বে বাড়িতে আসে, কিন্তু এখানে এসে সব ঠিকঠাক দেখে আলতাফ মির্জা আর মেজাজ তুঙ্গে। আলতাফ মির্জা জানবির দিকে এগিয়ে আস্তে আস্তে অসন্তুষ্ট সরি বলল, জানবি এসব কি? তুমি যেভাবে কল করে বললে এখনই আসতে, আমি তো ভাবলাম কোনো সমস্যা হয়েছে। এখানে তো সব ঠিকঠাক আছে। এভাবে অর্ধেক মিটিং থেকে ডেকে আনার মানে কি? আলতাফ মির্জার উপস্থিতি টের পেয়ে জানবি চোখ খুলে চাইল। তারপর আলতাফ মির্জাকে ক্ষুব্ধ কণ্ঠে কথা বলতে দেখে জানবি বসা থেকে দাঁড়িয়ে মুখোমুখি বিনা বাক্যে হাতের কাগজ মুখ বরাবর তুলে ধরল। জানবির এহেন কাণ্ডে আলতাফ মির্জা হকচকিয়ে গেলেন। পরে নিজেকে সামলে কাগজের দিকে দৃষ্টি তাক করে যা দেখলেন তাতে আলতাফ মির্জার পায়ের তলার মাটি যেন সরে গেল। আলতাফ মির্জা কিছু সেকেন্ডের কাগজটার দিকে যে কাগজটা হাতে নিয়ে সোফায় বসলো। চোখের রিমলেস ফ্রেমের চশমাটি খুলে ভালো করে মুছে আবারও পরিধান করে কাগজটির দিকে তাকে শান্ত শ্বাস ফেলে বললাম, এসব কখন হলো? কখন পেলে ব্যাপারটা? 1 ঘন্টা আগে। আলতাফ মির্জা জানবির দিকে একবার তাকিয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা উর্মিলার দিকে তাকে জিজ্ঞেস করলাম, আরানকে জানিয়েছো খবরটা? আলতাফ মির্জা প্রশ্নের পিঠে উর্মিলা জবাব, না এখনো জানাইনি। কাগজটিতে বাংলা অক্ষরে লেখা আছে স্ত্রীকর্তৃত্বের তালাকের নোটিশ। উর্মিলা কথা শেষ হওয়ার পর জানবির শক্ত গলার আওয়াজ শোনা গেল, আলতাফ, আরান এই সপ্তাহে ফিরবে দেশে। তার আগে আনিসা ডিভোর্স পেপার কেন পাঠালো? 8 বছর যখন অপেক্ষা করতে পেরেছে, তাহলে আর কয়টা দিন অপেক্ষা করতে পারলো না? 2 পরিবার একসাথে বসে সমস্যার সমাধান করলেই তো হয়। আর ঝামেলা হয়েছিল অন্য কারোর সাথে, তার শাস্তি আরান কেন পাবে? সংসারটা শুরু করার আগেই কেন আনিসা শেষ করে দিতে চাইছে? এটা কি অন্যায় নয়? তুমি বুঝতে পারছো আরান যখন জানতে পারবে ব্যাপারটা, তখন ওর মনের অবস্থা কিরকম হবে? জানবিকে হুট করে রেগে যেতে দেখে আলতাফ মির্জা সার্ভেন্টকে 1 গ্লাস পানি আনার আদেশ দিলেন। আলতাফ মির্জার কথা মতো একজন মহিলা সার্ভেন্ট পানি নিয়ে এলো। আলতাফ মির্জার ট্রে থেকে পানির গ্লাস নিয়ে জানবির দিকে এগিয়ে দিতে দিতে বলল, জানবি মাথা ঠান্ডা করো, পানিটা খেয়ে নাও, তারপর আমরা এই ব্যাপারে ডিসকাস করব। জানবি পানির গ্লাসটা আলতাফ মির্জার হাত থেকে নিয়ে সোফায় গিয়ে বসলো। জানবির বসার পর আলতাফ মির্জাও সোফায় গিয়ে বসলো তার উপর। উর্মিলার দিকে তাকিয়ে বলল, উর্মিলা এখানে এসে বসো। বড় ভাসুরের আদেশ অনুসারে উর্মিলা নিজের স্থান পরিবর্তন করে সোফায় এসে বসলো। উর্মিলা বসার পর আলতাফ মির্জা বলল, জানবি তোমার কি সত্যি মনে হয় ডিভোর্স পেপার আনিসা পাঠিয়েছে? আমার তো মনে হয় না। আনিসা একটা শান্তশিষ্ট মেয়ে, বাবার উপরে কথা বলার সাধ্য নেই ওর। জামশেদ শিকদার যদি বলে ডিভোর্স পেপারে সাইন করে দিতে, তাহলে আনিসা অকপটে সাইন করে দিবে। 8 বছর আগে যা হয়েছে তার প্রভাব কেন একটা সংসারের উপর পড়বে? আমি জানি না জামশেদ শিকদার কি বুঝে এত বড় সিদ্ধান্তটা নিয়েছে। আমি নিশ্চয়ই জামশেদের সাথে সাক্ষাৎ করব, নিজের সর্বোচ্চ দিয়ে বোঝাবো ও যা করছে তা ঠিক নয়। আর আরানকে আমি নিজে জানাবো তালাকের নোটিশ পাঠানোর কথাটা। অযথা চিন্তা করো না তোমরা, সব কিছু ভালোই ভালো মিটে যাবে। অর্ষমা উদিত হয়েছে এমন একটা নবদিনের শুরু করে, ঠিক তেমনি প্রকৃতির নিয়ম অনুযায়ী সেই উদিত অর্ষমা বিকেলের দিকে অস্ত গিয়ে প্রকৃতিতে একটি তমিশ্র রজনী উপহার দেয়। এখন বিকেলের সোনালি রোদ বেলকুনির ফাঁক দিয়ে ঢুকে পুরো রুমে বিচরণ করছে। ওরু বেলকুনির গ্লাস ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসোর্টের পুরো বিস্তর সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। দুপুরের পর থেকে শেহজাদের দেখা আর পাওয়া যায়নি।
শেহজাদকে শেষবারের মতো এক পলক দেখা লোভ অরু ব্যালকনিতে গত 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। রিসোর্টে শেহজাদের দেখা আজ পেয়েছে অরু, তার মানে শেহজাদ আজকে হোটেলে উঠেছে। এখানে নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও কেন শেহজাদ হোটেল উঠেছে অরু সেটা বুঝতে পারছে না। অরু এই মুহূর্তে এসব ভাবতে চায় না। এখন সে শেহজাদকে দেখার প্রহর গুনছে। রিসোর্টের গেট দিয়ে একটি কালো গাড়ি ঢুকে পার্কিং এরিয়াতে এসে থামলো। গাড়িটি থেকে একটি লোক নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে তুলল। এই দৃশ্য অরু ব্যালকনি থেকে দেখছিল। লোকটি উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকায় অরু লোকটির ব্যাক সাইড দেখতে পাচ্ছিল। কান থেকে ফোন নামার ঠিক 2 মিনিটের মাথায় লোকটির দিকে শেহজাদকে এগিয়ে যেতে দেখলো। শেহজাদের পরনে এখন ব্ল্যাক ঘুড়ি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক স্নিকার্স, ব্ল্যাক মাস্ক। শেহজাদ লোকটির একেবারে সামনে এসে জিন্সের পকেটে এক হাত ঢুকে সিরিয়াস ভঙ্গিতে বলল, শোয়েব, এটা কোনো রকম ট্র্যাপ নয় তো? শেহজাদের কথার পিঠে শোয়েবের জবাব, না ভাইয়া, পাক্কা খবর আছে, ওই তালুকদারের কাজ এসব। তুমি ওখানে গেলে নিজেই জানতে পারবে। একটু থেমে শোয়েব খানিকটা ইতস্তত হয়ে আবারও বলতে লাগলো, ভাইয়া একটা কোশ্চেন করব? শেহজাদ গাড়ির ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কর। শোয়েব ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভাইয়া তুমি বিলাইনা থেকে এই রিসর্টে কি করছো? না মানে বাড়িতে না থেকে এখানে কেন? শোয়েবের কথা শুনে শেহজাদ শোয়েবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কাল রাতে উঠেছি, এখানে কিছু কাজ ছিল। শেহজাদের জবাবে শোয়েবের প্রতি উত্তর, ওহ, আর আমি কি না কি ভাবলাম, ভেবেছিলাম তোমার আসার খবর পেয়েছে তাই তুমি। শোয়েবের কথাকে মাঝপথে থামিয়ে দিয়ে শেহজাদ বলে উঠল, মা কোনো কিছুর আভাস পায়নি তো? আলতাফ মির্জার কি খবর? না, তেমন কোনো আভাস পাইনি, বাট বাবা ডাউট করছে। তোমাকে বিগত 1 সপ্তাহ ধরে ফোনে না পেয়ে বাবা এক প্রকার জ্বালা করেছে আমাকে। কাল রাতে সাথে নেগেটিভ কথা তো আছেই। আলতাফ মির্জা এখনো কিছু আজ করতে পারেনি। শোয়েবের কথাগুলো শ্রবণ করে শেহজাদ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ইমদাদ চৌধুরীর যা কাজ তা তো করবেই, এসব বাদ দে। ওখানে কাকে রেখে এসেছিস? চিন্তার কোনো কারণ নেই, ওখানে রিক আছে, ও সব সামনে নেবে। গাড়িটি হাওয়ার বেগে শাসা করে রিসোর্টের মেন গেট পেরিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। গাড়িটি যাওয়ার দিকে তাকিয়ে অরু নিদারুণ মনোকষ্টের যন্ত্রণায় সুরে বলল, এক ভোরবেলার স্বপ্ন, তুমি কল্পনায় জ্যোৎস্না রাতের সঙ্গী, তুমি বৃষ্টিতে ভেজা আখির অশ্রুকণা, তুমি ভালোবাসার পরশমণি, তুমি এই আমিহীন জীবনটা পার করে দেওয়ার মানুষটি, তুমি হুট করে মনের আকাশে কালো মেঘ জমার কারণ, তুমি তোমায় না ভুলে রোজ মনে করার মানুষটি আমি, তুমিহীন জীবনটাকে মূল্যহীন ভাবা মানুষটি আমি, অগাধ বিশ্বাসে ভালোবেসে যাওয়া মানুষটি আমি, পাবো না জেনেও ভালোবেসে যাওয়া মানুষটি আমি। তুমি হলে আমার সেই ভালোবাসা, যেই ভালোবাসার কোনো পূর্ণতা নেই, হাজারো শূন্যতার মাঝে তোমায় খুঁজতে থাকা আমি। ছিলে একদিন তুমি আমার জীবনের আকাঙ্ক্ষা আশা, তুমিই হলে আমার সেই অসহায় ভালোবাসা, হৃদয়ের গহীনের অন্ধকার ভেদ করে সদ্য জাগ্রত আশা, তুমিই হলে আমার সেই অসহায় ভালোবাসা। তো এত বিস্তর ধারণার মাঝে অরু হয়তো কখনো জানতেই পারবে না বিগত 8 বছরে প্রতিনিয়ত তার থেকেও ভয়ানক অসহনীয় দহনে জ্বলছে তার বিপরীত প্রান্তের মানুষটি, যেই দহনে অন্তর্দহন নামে আখ্যায়িত করা যায়। হিডেন হাউস 6টি সাউন্ড প্রুফ রুম নিয়ে গঠিত এই হিডেন হাউস। একটি রুমে কোনো পাহাড় ধসে পড়লেও তার আওয়াজ অন্য রুমে শোনা যাবে না। বাড়িটিতে কোনো সিঁড়ি নেই, অনেকটা গোডাউন স্টাইলের বাড়িটা এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে কোনো মানুষ পৌঁছতেই পারবে না। বাড়িটির চারিদিকে অসংখ্য গাছগাছালি থাকা সহজে কেউ বাড়িটা খুঁজেই পাবে না, কারণ এত এত গাছপালার ভিড়ে বাড়িটির পিলার পর্যন্ত দেখা দুষ্কর। জঙ্গলের মাঝখানটায় বাড়িটি তৈরি করা হয়েছে। এরকম হুবহু আরেকটি বাড়ি রয়েছে ঢাকায়, যার নাম সিক্রেট হাউস। চট্টগ্রামের হিডেন হাউস আর ঢাকার সিক্রেট হাউস, এই দুটি হাউসের রহস্য কেবল শেহজাদেরই জানা। শেহজাদের অনুমতি ছাড়া এই 2 হাউস একটি মাছি পর্যন্ত ঢুকতে পারে না। বর্তমানে হিডেন হাউসের
একটা রুমে একটা লোক মাটিতে কুঁজো হয়ে শুয়ে আছে। লোকটার বেহাল দশা দেখায় স্পষ্টই বোঝা যাচ্ছে লোকটার উপর নির্মম অত্যাচার করা হয়েছে। লোকটির হাত পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। লোকটির অস্পষ্ট স্বরে একটা শব্দ উচ্চারণ করছে, পানি পানি পানি। কিন্তু রুমটায় উপস্থিত সকলের সেদিকে কোনো মনোনিবেশ নেই। লোকটির সামনে চেয়ারে একটা ছেলে বসে আছে। লোকটির ক্রমাগত মৃদু স্বরে পানি পানি করা দেখে ছেলেটি বেশ বিরক্তি হয়ে পড়ল। লোকটি তখনও পানি পানি করে যাচ্ছে, কিন্তু পাষাণ রিকের মনে লোকটির জন্য কোনো প্রকারের দয়া জাগলো না। উল্টো রিক বিরক্ত হয়ে, এই পানি পানি বলে একদম মাথা খারাপ করবি না। তুই এখানে পানির পও পাবি না। অযথা নিজের এনার্জি নষ্ট করিস না। তোর মতো গাধাকে এসব বলে লাভ নেই। গত 2 ঘন্টা ধরে এত মার খাওয়ার পরও মুখ খুলছিস না। সত্যি মানতে হবে মায়েরি, দম আছে তোর মধ্যে। আমি রিক এহসান বলে রাখছি, যতক্ষণ পর্যন্ত বলবি ও আসিফ শেহজাদকে মারতে তোকে কে পাঠিয়েছে, ততক্ষণ তুই কিচ্ছু পাবি না এখানে। লোকটির মুখে ডাক্ট টেপ লাগিয়ে দিল। এখন উদিত অশর্মা পশ্চিম আকালে হেরে পড়ে ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করেছে। প্রকৃতির চারিদিকে ধীরে ধীরে নেমে আসছে অধভুবনের মতো আধার। চারিদিকে এখন আবছা আবছা আলো বিদ্যমান। এই আবছা আলোয় হাতে লাইট নিয়ে হিডেন হাউসের দিকে এগিয়ে যাচ্ছে শেহজাদ আর শোয়েব। ওদের পেছনে 4 জন বডিগার্ড রয়েছে। শেহজাদ হিডেন হাউসের সামনে আসতে দরজার পাশে থাকা একজন লোক এগিয়ে এসে মেইন ডোর খুলে দিল। মেইন ডোর খুলতেই শেহজাদ প্রবেশ করলো হিডেন হাউসে। যেই কক্ষে লোকটিকে রাখা হয়েছে সেই কক্ষে প্রবেশ করলো শেহজাদ। শেহজাদের পেছন পেছন শোয়েবও প্রবেশ করলো। শেহজাদকে আসতে দেখে রিক চেয়ার থেকে দাঁড়িয়ে শেহজাদের দিকে এগিয়ে যেতে যেতেই বলল, ভাই, এই নাছোড় বান্দা এখনো পর্যন্ত মুখ খোলেনি। এত দোষ দেওয়ার পরও কোনো কাজ হয়নি। রিকের কথাগুলো শুনে শেহজাদ লোকটির দিকে প্রিয়কর দৃষ্টিতে তাকালো। তারপর লোকটিকে অনবরত পানি পানি উচ্চারণ করতে দেখে শেহজাদ রিকের উদ্দেশ্যেই বলল, রিক, অমানুষের মতো কাজ করা বন্ধ কর। বেচারা পানি চাইছে আর তুই পানি দিচ্ছিস না কেন? যা পানি দে। শেহজাদের আদেশ শুনে রিক থতমত খেয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, রিক ভাই, আপনি এসব কি বলছেন? আমার পানি দেওয়া উচিত ছিল। রিকের তোতলানো স্বরের কথা শুনে শেহজাদ ক্রু হেসে বলল, তুই তো দেখছি কিছুই জানিস না। কেউ পানি চাইলে তাকে পানি দিতে হয়। শেহজাদের কথা শুনে রিক অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কোন শেহজাদকে দেখছে? এ কিভাবে সম্ভব? পাথরে কি ফুলের জন্ম নিয়েছে নাকি? নিশ্চয়ই নিয়েছে, নয়তো এত ভদ্রতা তো আগে দেখায়নি কাউকে। শেহজাদের কথা মতো রিক লোকটার হাত দুটো খুলে দিয়ে পানি দিল লোকটাকে। পানি খাওয়া মাত্রই লোকটা ঠক ঠক করে পুরোটা পান করেই নিল, যেন মরুভূমিতে জলের দেখাই পেয়েছে। এক্ষুনি তা সঞ্চয় না করলে যেন চরম ক্ষতি হবে। লোকটার পানি খাওয়া শেষে রিক লোকটির 2 হাত আবার দড়ি দিয়ে বাঁধতে চাইল। শেহজাদ ধমকে উঠছে, হোয়াট দ্য হেল রিক, এসব কি করছিস তুই? হাত কেন বাঁধছিস? সম্মানিত মানুষকে সম্মান করতে হয়, জানিস না? এই মিস্টার সাহসীর জন্য একটা চেয়ারের ব্যবস্থা কর। শেহজাদের কথা শুনে রিক তাজ্জব গেল। শেষমেশ এই কালপ্রিটের জন্য চেয়ারের ব্যবস্থা করতে হবে, এসব ভেবে রিক প্রচণ্ডভাবে বিরক্তবোধ অনুভব করলো। তবুও বসের আদেশ মানতেই তো হবেই। রিক একটা চেয়ার আনার আদেশ দিল। বিরাট নামক ছেলেটি একটি চেয়ার এনে দিল। তারপর লোকটিকে টেনে তুলে চেয়ারে বসিয়ে দিল। লোকটিকে চেয়ারে বসানোর পর শেহজাদ ফের রিকের উদ্দেশ্যেই বলল, এবার সবকিছু পারফেক্ট হয়েছে। সম্মানিত ব্যক্তির স্থান কখনো নিচে হওয়া উচিত নয়। ওদের জায়গা তো সবসময় উপরে থাকা দরকার। রিক, তুই এবার চাইলে হাত দুটো চেয়ারের পেছন দিকে নিয়ে গিয়ে বাঁধতে পারিস। রিক এইবার একটু শান্ত হলো। এতক্ষণ কি না কি ভেবেছিল। ওয়াসিফ শেহজাদ চৌধুরীর মতন ডেঞ্জারাস মানুষ কখনোই ক্রিমিনালদের সাথে ভালো আচরণ করতে পারে না। রিক শেহজাদের কথা মতো লোকটির হাত বেঁধে ফেলল। লোকটির হাত বাঁধা শেষে শেহজাদ একটা চেয়ার নিয়ে লোকটির বরাবর বসল। লোকটি শেহজাদের দিকে চোখ তুলে তাকালো। এমত অবস্থায় শেহজাদ লোকটির চোখের দিকে তাকে শান্ত কণ্ঠে বলল, কে পাঠিয়েছে তোকে? শেহজাদের বরফের মতো ঠান্ডা কণ্ঠে শব্দগুলো শুনে লোকটি ঠুক গিলে
তুলপল কঞ্চে বলল। আমায় কেউ পাঠায়নি, আমি কিচ্ছু বলবো না। লোকটির কথা শুনে শেজাদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছুক্ষণ লোকটির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে ফের বলল, আমার দেশে ফেরার খবর কিভাবে জানলি? কে সে যে আমারই থেকে আমারই খেয়ে আমারই সাথে বিশ্বাসঘাতকতা করলো? নিজের ভালো চাস তো তাড়াতাড়ি উত্তর দে।